নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। জি স্যার, জি স্যার, আপনি স্টার্ট করেন স্যার। সকলকে ধন্যবাদ এবং রাত্রিকালীন শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিও স্টাডি গ্রুপের পক্ষ থেকে রাত্রিকালীন যে নিয়মিত ক্লাস, সেখানে সকল হোমিও স্টাডি পরিবারের সদস্য সহ হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট ডাক্তার, ছাত্র, অনুরাগী সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আজকে আসলে ক্লাসের টপিক কোনটি। বিধায় নতুন করে আসলে টপিক বলার আর কিছু নেই। অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমরা আসলে কথা বলবো, এবং সেই অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কথা বলার সময় সাথে কিছু হোমিওপ্যাথির কথা আসবে, এবং এর সাথে যেহেতু সাবজেক্টে একটি টপিক যুক্ত আছে যে পেট ব্যথা, যেহেতু অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসলে পেট ব্যথা রোগীগুলোই আসবে, পেটের ব্যথার সাথে অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিসের যে সম্পর্কটা, এই বিষয়গুলো আপনারা সকলেই একটু বোঝার চেষ্টা করবেন। যদিও আমার কথা হয়তোবা ক্লিয়ার নাও শুনতে পারেন। আমার কিছু ব্যক্তিগত শারীরিক কন্ডিশনের কারণে হয়তোবা কথা ক্লিয়ার হচ্ছে কিনা আমি জানি না। বা আমার স্লাইড যদি না দেখতে পারেন অবশ্যই কথা আমাকে একদম জানাবেন। ক্লিয়ার আসতেছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমার পরিচয় তো নতুন করে আর দেওয়ার কিছু নেই, সকলেই আলহামদুলিল্লাহ চিনেন। আমি ডাক্তার ইহসান জাহাঙ্গীর, বিএইচএমএস কমপ্লিট করেছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। এখন প্র্যাকটিসরত আছি মেহেরপুরের গাংনী উপজেলাতে। যেহেতু আমাদের টপিকটি অ্যাপেন্ডিসাইটিস, আমরা আসলে একটু জানা প্রয়োজন যে অ্যাপেন্ডিক্সটা কি। অ্যাপেন্ডিসাইটিস, আইটিস যুক্ত থাকলে বা একটু মাথায় রাখবেন যে কোনো শব্দের শেষে, মানে ওয়ার্ডের শেষে যদি আইটিস যুক্ত থাকে, একটু খেয়াল রাখতে হবে যে যে কোনো শব্দের, এই দেখেন একটু, এই যে আইটিআইএস, অ্যাপেন্ডিক সাইটিস, আইটিস যুক্ত থাকলে দ্যাট ইজ, সেটাকে আমরা বলি ইনফ্লামেশন, বা বাংলাতে যেটাকে বলা হয় প্রদাহ। ঠিক আছে? যেহেতু অ্যাপেন্ডিক্সের প্রদাহ, অ্যাপেন্ডিক্স একটা অর্গান। ঠিক আপনি যদি মনে করেন যে আমরা যেমন বলি হেপাটাইটিস, তার মানে কি, হেপা অর্থ আমরা বলছি লিভার, লিভারের প্রদাহ। ঠিক আছে? কোলিসিস্টাইটিস, কোলি মিন্স হচ্ছে আমরা গল ব্লাডার বুঝি, ঠিক? গল ব্লাডারের প্রদাহ। এরকম যেমন আমরা কনজাংটিভাইটিস বলি, চোখের চোখ ওঠা বলি না? তাহলে এই আইটিস, দেখেন প্রত্যেকের শেষে কিন্তু আইটিস যুক্ত আছে। তাহলে এই আইটিস যখন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বুঝবো যে এটার নাম হচ্ছে প্রদাহ। বাংলাতে প্রদাহ বলা হয়, ইংরেজিতে ইনফ্লামেশন বলা হয়। আচ্ছা, তাহলে এখন এই যেহেতু অ্যাপেন্ডিক্সের প্রদাহ বা অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন, আপনারা দেখেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আমাদের পেটের নাড়ির। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি। তার আগে অ্যাপেন্ডিসাইটিস, দেখেন এখানে আমরা একটু অ্যাপেন্ডিক্স সাইট অ্যাট দ্য জাংশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তাহলে অ্যাপেন্ডিক্স থাকে আমাদের পেটে। এই পেটের কোথায় থাকে, এটা হচ্ছে মূল বিষয়। আমরা সকলেই জানি যে আমাদের পেটের ডান দিকে, বিশেষ করে কোনো রুগী যদি ডান সাইডের, বিশেষ করে আমাদের অ্যাবডোমিনের কে ৯টা রিজিয়নে ভাগ করা হয়, আপনারা সকলে জানেন। এই ৯টা রিজিয়নের একেবারেই ডান পাশের যে রিজিয়ন, ইলিয়াক, রাইট ইলিয়াক রিজিয়ন, এই রাইট ইলিওসিক্যাল জাংশন বলা হয়। এই এই জাংশনটা আমার কার্চারটি যদি খেয়াল রাখেন, ইলিওসিক্যাল জাংশন। ঠিক আছে? আচ্ছা, এই ইলিওসিক্যাল জাংশন, এই যে দেখবেন একেবারেই মানে ফিঙ্গার লাইক প্রজেকশন বলি বা ক্রিমির মতো বলি, যেটাই বলি না, যে যেভাবেই হয়তোবা বলতে পারেন, সেটা হতে পারে। এইটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স সাইট অ্যাট দ্য জাংশন অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, মানে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের জাংশনে থাকে। এখন স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, আপনারা জিআই ট্র্যাক্ট আমরা বলি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, একেবারে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যদি আপনারা একটি হিসাব করেন, তাহলে আমাদের প্রথমে কি মুখ, মুখের পরে আমাদের একটা খাদ্য নালী আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইসোফেগাস। এরপরে স্টোমাক আছে, এরপরে হচ্ছে আমাদের
শুরু হচ্ছে কি ডিউডেনাম, ডিউডেনাম, জিওজেনাম, ইলিয়াম। এর পরেই হচ্ছে এই যে সিকাম, সিকাম থেকে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এরপরে হচ্ছে রেকটাম, অ্যানাল ক্যানেল। এটা হচ্ছে আমাদের একটা জিআই ট্র্যাক্টের নামগুলো বললাম আমরা। তাহলে এই যে সিকাম, এইটাকে বলা হয় সিকাম। হ্যাঁ, এই সিকামের পরেই অ্যাসেন্ড, অ্যাসেন্ড মানে উপরের দিকে ওঠে। তাহলে এখানে এই যে আমরা বললাম ডিউডেনাম, জিওজেনাম, ইলিয়াম, এই যে ইলিয়াম, এই জন্য ইলিওসিক্যাল জাংশন, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের জাংশন, এই জায়গাতে আমাদের অ্যাপেন্ডিক্স থাকে। এবং সেটা কোথায় থাকে আমরা বললাম যে আমাদের একেবারেই পেটের ডান দিকে, লোয়ার অ্যাবডোমেনের ডান দিকে, আপার অ্যাবডোমেন না কেন, যেহেতু আমরা বলি ইলিয়াক রিজিয়ন, ইলিয়াক রিজিয়নটা হচ্ছে আমাদের পেটের নিচের অংশ। তাহলে এই নিচের অংশ, তাহলে বেশিরভাগ পেশেন্ট আপনার সামনে, শুধু আপনার সামনে বলে না, এমনি একটু নিজে খেয়াল করেন, কোনো একটা মানুষ যদি কখনো এমনি দাঁড়ায় আছে, বলে যে আমার এই ডান দিকে ব্যথা করছে, পেটে হাত দিয়ে নাভির পাশে যদি কেউ হাত দিয়ে ব্যথার কথা বলে, সে কোনো ফিজিশিয়ান না, কোনো মেডিকেল সায়েন্স পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। আমাদের দেশে এখন আসলে জনসংখ্যা তো বলা চলে 18 কোটির উপরে, এবং আমার এক স্যার বলতেন যে বাংলাদেশে 18 কোটি একজন ডাক্তার, মানে সবাই ডাক্তার আমরা। আমি বললাম যে কেউ, আপনি আপনি নিজে পরীক্ষা করবেন যে আপনি নন মেডিকেল পারসন, আপনি সামনে দাঁড়ায় বলবেন যে আমার এই ডান পাশের এখানে একটু ব্যথা করছে, সে আপনাকে বলে দেবে তোমার মনে হয় অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এটা যেমন এই যে নাকের পলিপাসের ক্ষেত্রে, নাকের মধ্যে গোটা থাকলেই বলে নাকের পলিপাস, ঠিক এরকম। তা যাক, এটা হচ্ছে কমন একটা ফেনোমেনা, কমন ভাবেই আমরা বলে থাকি, বলি, সবাই বলি। আচ্ছা, তাহলে সেখানে যে শুধু অ্যাপেন্ডিক্স আছে তা না, আরো অন্যান্য অর্গান গুলো আছে। আমরা যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি, ডিডি বলা হয়, তখন আমরা আসলে চিন্তা করবো যে কি কি হতে পারে। তাহলে দেখেন, এখানে আমরা বললাম যে জাংশন, ইট ইজ এ থিন টিউব, পাতলা একটা টিউব, অ্যাবাউট 4 ইঞ্চ লং, এটা 4 ইঞ্চি মতো লম্বা। এটা ভেরিয়েশন হয়, কারণ কি এটা একই যে পজিশনে থাকে তা না, এর মূল নামটা হচ্ছে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স, ভার্মি ফর্ম। এ কিন্তু জায়গা চেঞ্জ করে, ঠিক আছে, এই জন্যই ভার্মি ফর্ম। এটা 4 ইঞ্চি বা 10 সেন্টিমিটার লম্বা। Normally, the appendix site in the lower right abdomen. Normally, the appendix site in the lower right abdomen. আমাদের তলপেট, মানে নিচের তলপেটের ডান সাইডে থাকে। তাই বলে আবার এটাকে ভাবেন না যে বাম সাইডে থাকে, না। হ্যাঁ, ওই যে বললাম ভার্মিফর্ম, এর পজিশনিং আছে, নাই আমরা ক্লকিং হিসাব করি। এগুলো বলতে গেলে অনেক সময় যাবে, আমরা অত ডিটেলসে যাব না। যার জন্য এটাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এখন ডেফিনেশন আসলে কি হতে পারে একটু খেয়াল করেন। আমরা ডেফিনেশন তো বলেছি যে অ্যাপেন্ডিক্স এর ইনফ্লামেশন, এটাই। অ্যাপেন্ডিক্স ইজ ইনফ্লামেশন অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দ্যাট ডেভেলপস মোস্ট কমনলি ইন অ্যাডোলেসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্ট। মোস্ট কমনলি এটা কাদের ডেভেলপ করে? মোস্ট কমনলি অ্যাডোলেসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্ট, একেবারেই যারা অ্যাডোলেসেন্ট এজের, বয়সন্ধিকাল বা ইয়াং অ্যাডাল্ট, এদের বেশি হয়। তাই বলে কি একেবারে বাচ্চাদের হয় না বা বড়দের হয় না? হয়, ওনাদের হয়। আমি কয়েকটা কেস বলবো, সেই কেসগুলোতে মানে খেয়াল করে, একটু খেয়াল করবেন আপনারা যে আসলে আমরা কতটা ভুল করি। মানে আমরা ভুল করি বলা বলতে আমি হোমিওপ্যাথি ডাক্তারের কথা বলছি না, মানে আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসক ভাইরাও কতটা ভুল করেন, আমি সেই জায়গাগুলো বলবো। আমরা তো অনেক কিছু ভুল করি, কারণ আমাদের মধ্যেই অ্যানাটমির অনেক ল্যাকিং আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আরেকটা একেবারে সহজ ভাষায় যদি আমরা বলি, অ্যাপেন্ডিসাইটিস এন অ্যাকুইট ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। কেন অ্যাকুইট বললাম? কারণ কি দেখবেন যে এই ইনফ্লামেশনটা আসলে ক্রনিক পর্যায়ে খুব কম যায়, যায় কখন? যারা হয়তো বা ট্রিটমেন্ট করার পরে ভালো হয়েছে, তারপরে মাঝে মাঝে সমস্যাগুলো আসে, এরকম সমস্যা পেশেন্ট গুলোতে আসে। তাছাড়া আদারওয়াইজ সাধারণত অ্যাকুইট অ্যাবডোমিন বলি আমরা, দেখবেন যে অ্যাকুইট হসপিটালে গেলে প্রচন্ড পেট ব্যথা নিয়ে যাচ্ছে, তখন এই অ্যাকুইট অ্যাবডোমিনের সমস্যাগুলো আম আ দেয়, বলে। তখন দেখবেন যে ডাক্তাররা লিখেই দেয় অ্যাকুইট অ্যাবডোমিন। তবে অ্যাকুইট অ্যাবডোমিনের সাথে আরো অন্যান্য সমস্যাগুলো জড়িত আছে। শুধু যে আপনার অ্যাপেন্ডিসাইটিস তা না। আচ্ছা।
তাহলে আমরা ডেফিনেশন জানলাম। এখন একটু অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে একটু জানি। দেখেন, অ্যাপেন্ডিসাইটিস ইজ অ্যান ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স। ইট ইজ এ ফিঙ্গার শেপড পাস দ্যাট প্রজেক্ট ফ্রম দ্য কোলন অন দ্য লোয়ার সাইড অফ দ্য অ্যাবডোমেন। এই কথাগুলো আমরা অলরেডি বলে ফেলেছি, যে কোথায় থাকে, কেমন থাকে, এটা কেমন দেখতে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস দেখেন, অ্যাপেন্ডিসাইটিস কজ পেইন ইন লোয়ার রাইট অ্যাবডোমেন। অ্যাপেন্ডিসাইটিস, এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। অ্যাপেন্ডিসাইটিস কজেস পেইন, অ্যাপেন্ডিসাইটিস পেইনের যে কজটা, এটা কি হচ্ছে, কোথায় হচ্ছে, ইন লোয়ার রাইট অ্যাবডোমেন। হাউএভার ইন মোস্ট পিপল, আমরা যে শুধু ডান পাশের ব্যথার জন্যই বলবো তা না। হাউএভার ইন মোস্ট পিপল পেইন বিগিনস অ্যারাউন্ড দ্য নেভাল অ্যান্ড দেন মুভস। তার মানে কি, প্রথমে কিন্তু ব্যথা ডান দিকে থাকে না। তার মানে ওই যে প্রথমে যে আমরা একটু গল্প করলাম যে আপনি একটা জায়গায় যে বলবেন যে আমার ডান পাশের ব্যথা হয়েছে, সেটাই অ্যাপেন্ডিসাইটিস না। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা মোস্ট অফ দ্য পিপলের প্রথমে শুরু হবে আমাদের নাভির চারিপাশে, এরপরে সেটা রেডিয়েট করবে, মুভ করবে কোথায়, আমাদের ওই যে ডান পাশে। As inflammation worsen, appendicitis pain typically increase and eventually become severe. সে ধীরে ধীরে বাড়বে এবং একটা পর্যায়ে খুব প্রচন্ড আকার ধারণ করবে। আচ্ছা, এটা আমরা ইনসিডেন্ট মানে একটু বয়স রেঞ্জটা আমরা বলেছি যে কখন হয়। অলদো এনিওয়ান ক্যান ডেভেলপ অ্যাপেন্ডিসাইটিস, যে কোনো মানুষেরই হতে পারে। মোস্ট অফেন ইট অকার্স ইন পিপল বিটুইন দ্য এজ অফ 10 to 13। মানে এনিওয়ান ক্যান ডেভেলপ অ্যাপেন্ডিসাইটিস, যে কোনো মানুষের অ্যাপেন্ডিসাইটিস। হয়তো বা বলবেন স্যার বয়স্কদের তো কম দেখি। বয়স্কদের অ্যাপেন্ডিসাইটিস হয়, আমার নিজের দেখা, আমার নিজের আত্মীয়র মধ্যে আমি দেখেছি। ঠিক আছে, এবং বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাস্ট অ্যাপেন্ডিক্স হয়ে যেতে পারে। এটা এইগুলো মাথায় রাখবেন যে হ্যাঁ, হ্যাঁ, এটা একটা মাথায় রাখবেন। ইটস এ টোটালি সার্জিক্যাল ডিজিজ। কারণ অ্যাপেন্ডিসাইটিস দেখবেন প্র্যাকটিস অফ মেডিসিনে পড়ানো হয় না, অ্যাপেন্ডিসাইটিস পড়ানো হয় সার্জারিতে। আপনারা এখানে যারা ডিএইচএমএস হোল্ডার আছেন, বা স্টুডেন্ট এখন পড়ছেন, বা বিএইচএমএস আছেন, বা অন্যান্য তাদের আমি পড়াশোনার ক্ষেত্রে বলছি, অ্যাপেন্ডিসাইটিস এই টপিকটি কিন্তু সার্জারির, নট প্র্যাকটিস অফ মেডিসিনের। তাহলে সার্জারি কেন পড়া দরকার, যে আপনি আসলে কতটুকু করবেন, আপনার স্কোপ কতটুকু, অ্যাজ এ হোমিওপ্যাথ হিসেবে আপনার কতটুকু স্কোপ আছে এই ডিজিজটাকে রিকভার করা। আপনি যদি না পারেন দেন রেফার টু এ সার্জন, কারণ এখানে জীবন সংশয়ের বিষয় হতে পারে, কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। আচ্ছা, এই জন্য বললাম যে কোন এজে 10 থেকে 30। আচ্ছা, এটা একটা বইয়ের ভাষা। তার নিচে কি হতে পারে না, হতে পারে। তার উপরে কি হতে পারে না, হতে পারে। কিন্তু সব থেকে আমরা বলি কোন জায়গাটা বেশি, রেশিওটা বেশি, সেই রেশিওটাকে আসলে তুলে ধরা হয়, এছাড়া অন্য কিছু না। ইনসিডেন্স কাদের বেশি হতে, দেখেন অ্যাপেন্ডিসাইটিস মোস্ট কমন অ্যাকুইট সার্জিক্যাল কন্ডিশন অফ অ্যাবডোমেন। মোস্ট কমন অ্যাকুইট সার্জিক্যাল, এটা খুব কমন। এবং এটা ওই যে বললাম না যে এটার জন্য আসলে সার্জারির স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন হয় না। যদিও আমাদের বাংলাদেশে যারা বিএইচএমএস করেছি, এখন করছেন, আমি বিএইচএমএস এর কথা বলবো, ডিপ্লোমাদের কথা বলবো না, হয়তো বা রাগ করবেন অনেকে। ঠিক আছে, আমাদেরও কিন্তু এই সার্জিক্যাল প্রসিডিওর দেখানো হয় না, হয় না, হয় না, আমি আজ পর্যন্ত শুনি নাই। এখন কেউ ব্যক্তিগতভাবে করতে, যেমন রাতুল মোহাম্মদ সজল স্যার আছেন, ওনার ব্যক্তিগত ক্লিনিক আছে, উনি ওই সোসাইটির সাথে মিশেছেন, উনি শিখেছেন, আলাদা হিসাব। কেউ পার্সোনালি কোনো ডাক্তারের কাছে যে শিখতে পারেন, কিন্তু আমাদের একাডেমিক্যালি, কারণ আমার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কোনো সার্জারি ওয়ার্ড আছে, বাট সার্জারির পেশেন্ট নেই, ওটি নেই, তাহলে আমি শিখবো কোথা থেকে? বিষয়গুলো কিন্তু এরকম। তাহলে এটা কিন্তু মোস্ট কমন সার্জিক্যাল কন্ডিশন। আমরা প্রথমে বললাম ইটস আ নট মেডিসিনাল কন্ডিশন বা কনজারভেটিভ মেডিকেলের কন্ডিশন না, এটা সার্জিক্যাল, মোস্ট কমন সার্জিক্যাল কন্ডিশন। কারণ সার্জিক্যাল কন্ডিশন পেটে তো আরো অনেকগুলো আছে, যেমন আপনারা গল স্টোনে বা সার্জারি করা হচ্ছে, পিত্ত সরি কিডনি স্টোনের সার্জারি করা হচ্ছে, পেটে আরো অনেক কিছু সার্জারি করা হচ্ছে, কিন্তু এটা মোস্ট কমন, খুব কমনলি পাবেন।
আচ্ছা দেখেন অ্যাপ্রক্সিমেটলি 7% অফ দ্য পপুলেশন উইল হ্যাভ অ্যাপেন্ডিসাইটিস ইন দেয়ার লাইফ টাইম। মানে আপনার জীবন দশায় মোটামুটি 7%, মানে 100 জনের 7 জন মানুষ কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, উইথ দ্য পিক ইনসিডেন্স অকারিং, পিক ইনসিডেন্স মানে সব থেকে বেশি কাদের বিটুইন দ্য এজ অফ 10 to 13, 10 থেকে 30 বছরের মধ্যে এদের বেশি হয়। আচ্ছা, ইটিওলজি কারণ কি কি হতে পারে? কিছু থাকে অবস্ট্রাকটিভ কজ, কিছু থাকে নন অবস্ট্রাকটিভ কজ। অবস্ট্রাকটিভ কজ বলতে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে অবস্ট্রাকশন, কিছু একটা ওই জায়গায় বাধাপ্রাপ্ত হয়। আর নন অবস্ট্রাকটিভ বলতে আসলে সেখানে বাধা কি বাধাপ্রাপ্ত হতে পারে? আমরা তো বললাম যে এটা একটা জিআই ট্র্যাক্টের অর্গান, জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এবং যেহেতু এটা কোলনের মধ্যে, ঠিক আছে, তাহলে কোলনে কি থাকতে পারে? ফিকাল থাকতে পারে। ফিকাল দ্যাট মিনস মল হতে পারে, কারণ মলটা কোথায় থাকে? আপনার সিগময়েড কোলন। তাহলে এই কোলন থেকে অনেক সময় রিবাউন্ড হতে পারে, মানে সাধারণত এই রিবাউন্ডটা খুব কম হয়, কিন্তু হতে পারে। প্যারিস্টালসিস মুভমেন্টটা হয় কোথায়? সাধারণত সামনের দিকে, অনেক সময় এটা পিছন দিকে মুভমেন্ট হতে পারে। সেই কারণে অনেক সময় মল যেটা ফিকেল, এই মলটা ওই জায়গাতে এই অবস্থাটাই, মানে ওই যে আমরা দেখলাম ফিঙ্গার লাইক যে প্রজেকশনটা, ওর মধ্যে ঢুকে যেতে পারে। এই দেখেন ফিকেল ক্যালকুলাস অরিস্টোন, দ্যাট অক্লুশন লুমেন অফ দ্য অ্যাপেন্ডিক্স, মানে অ্যাপেন্ডিক্সের যে লুমেনটা আছে ওই জায়গায় আটকায় যেতে পারে। তো এখন যখন আটকায় যাবে একটু ভালো করে খেয়াল করবেন যে আমরা একটু ছবিটা আবার দেখি, সরি, এই যে ছবিটা দেখেন, এই জায়গা কিন্তু শেষ। এখন এই যে সিকামের থেকে যদি কোনো কারণে এইদিকে চলে আসে, এই সিকাম থেকে এদিকে চলে আসে, তাহলে এই জায়গায় এসে আটকায় যাবে, এ কিন্তু আর বের হওয়ার পথ নেই, এদিক দিয়ে চলে যেতে পারে। যদিও মানে এই যে চলে যাওয়া, অনেক সময় আমরা আগে যেটা বলা হতো যে অ্যাপেন্ডিক্সের আসলে কোনো প্রয়োজনীয়তা নেই, অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজন নেই, যার জন্য ডাক্তার সাহেবরা কেটে ফেলতেন। বাট নাও অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্স, দেখেন কেন আমরা কথাগুলো রিসার্চ, যদিও হোমিওপ্যাথিতে রিসার্চের বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলা হয় না, আমাদের সেই পরিবেশ নেই, ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা নেই, যার কারণে আমরা এদিক দিয়ে পিছিয়ে আছি। কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে না, এটার প্রয়োজন আছে। যদিও আমরা হোমিওপ্যাথরা অনেক সময় এই কথাটা বলে থেকে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যে অর্গানটা দিয়েছে সেই অর্গানের প্রয়োজন। কারণ কি? এ আপনার বডির মধ্যে কিছু না কিছু কাজ করে। বিশেষ করে ইমিউন সিস্টেমে কাজ করে। তাহলে এটাকে কেটে ফেলতে এখন অনেক সার্জনই চান না। যতটা যদি মেডিসিন দিয়ে রিকভারি করে। হ্যাঁ, এখন বলবেন যে স্যার ওই গ্রামে তো গেলেই দেখি পেট কেটে দেয়। হ্যাঁ, কারণটা হচ্ছে যে দেখেন একটা থানা লেভেলে এই স্কোপটা নেই। একটা ইভেন জেলা লেভেলে নেই। বড়, বড় ডিস্ট্রিক্ট লেভেলে, বড় ডিস্ট্রিক্ট আমরা বললাম, যেমন বাংলাদেশে আগে যেরকম ১৭ টা বা ১৯ টা গ্রেটার ডিস্ট্রিক্ট ছিল, সেই গ্রেটার ডিস্ট্রিক্ট গুলোতেও নেই। তাহলে আপনি কিভাবে করবেন? ওই একটা থানা সদরে বা একটা ইউনিয়ন পরিষদের মতো জায়গায় বা একটা জেলা আম আ সদর হসপিটাল বলেন বা ওখানকার নামি দামি ক্লিনিক বলেন, যেখানেই বলেন না কেন। সবাই চিন্তা করে লাভ কি? কেটে ফেলে দিই। এই জিনিসটা। ঠিক আছে? তাহলে আমরা যেটা বললাম যে obstructive cause না, আচ্ছা। আ আর কি হতে পারে? টুইস্টিং হতে পারে। মানে ওই জায়গাটা পেঁচিয়ে যেতে পারে। ঠিক আছে? আ অ্যাপেন্ডিক্স এর জায়গায়। তাহলে পেঁচিয়ে যখন যাবে তখন তো ওখানে ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হতে পারে। আম সোয়েলিং অফ দ্য বাওয়েল ওয়াল, মানে ওই বাওয়েল ওয়ালে সোয়েলিং ফুলে যেতে পারে। এগুলো হচ্ছে আম অবস্ট্রাকটিভ কজ। নন অবস্ট্রাকটিভ কজ কি? হেমাটোজেনাস স্প্রেড অফ ইনফেকশন। দ্যাট মিনস রক্তের মাধ্যম দিয়ে যদি কখনো ইনফেকশন, সেপসিস কন্ডিশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে হতে পারে। ভাস্কুলার অক্লুশন, ওখানে যে ভেসেল গুলো যায় খুবই সূক্ষ্ম, যেহেতু ছোট একটা 10 সেন্টিমিটার, কতটুকু আপনি একটু মেপে দেখেন, ৪ ইঞ্চি লম্বা। এটা ছোট বড় থাকে। ঠিক আছে? সেখানে আঘাতের কারণে হতে পারে, এবং বিশেষ করে ডায়েট ল্যাকিং ফাইবার, আ মানে আপনি ফাইবার ল্যাক ডায়েট যদি খাবার খান সেই ক্ষেত্রে হতে পারে। কারণ কি? ওই যে কনস্টিপেশন এর একটা বিষয় আছে। ফিকাল গুলো খুব স্টোনি হার্ড হয়ে যেতে পারে। এই জিনিসগুলো বেশি হতে পারে। আচ্ছা। এখন আমরা আসবো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। কি ক্লিনিক্যাল ফিচার দেখে আপনি বুঝবেন
আমি তো প্রথমেই বললাম যে আপনি কিছুই না, ওই একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে ডান দিকে হাত দিয়ে বলবেন যে আমার এই জায়গায় মাঝে মাঝে একটু ব্যথা করে। পাশে থেকে একজন ভ্যানওয়ালা হোক বা অন্য কেউ হোক আপনাকে বলে দিবে যে ওই মনে হয় অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। তার মানে দেখেন, সেটাও হতে পারে, সেটা অন্য, কিন্তু অ্যাপেন্ডিসাইটিস অ্যাকুইট অ্যাপেন্ডিক্সের একটা হচ্ছে যে অ্যাকুইট অ্যাপেন্ডিক্স, সিভিয়ার কলিকি টাইপ পেইন হবে। সিভিয়ার কলিক মানে এত প্রচন্ড পেইন হবে, আপনারা মানে সরাসরি দেখেছেন কিনা আমি জানি না। আমি কয়েকটি পেশেন্টকে দেখেছি। মানে যেমন আমি এর সাথেই মেডিসিন গুলোর একটু বলে দিই যে মনে করেন কলোসিন্থের যে ব্যথা হয়, ক্যামোমিলার যে ব্যথা হয়, ঠিক আছে? আ পেশেন্ট দাবড়ায়। মানে এত ছটফট করে, যেমন সে আপনি একটা মুরগিকে যদি একটু গলা কেটে ছেড়ে দেন, মানে পুরোপুরি যদি না কাটেন বা এমনি পুরো গলা কেটে জবাই করা, যেটাকে আমরা বলি মুরগি জবাই করি না আমরা খাওয়ার জন্য, যেরকম করে দাপায় এরকম দাপানো রোগী আমি দেখেছি। এজন্যই বলছি সিভিয়ার কলিকি পেইন হয়। সবার ক্ষেত্রে না। আমি আমি যে এটা বললাম যে সবার ক্ষেত্রে না। কিছু পেশেন্ট টাইপ ইনিশিয়ালি ফেল্ট ইন দ্য আম্বিলিক্যাল রিজিয়ন। ওই যে বললাম আমাদের যে নাভি, এই ১ম এই ইনিশিয়ালি একেবারে প্রাথমিক অবস্থায় এটা সাধারণত ব্যথা মানে তৈরি হয়েছে আমাদের আম্বিলিক্যাল রিজিয়নে। অ্যান্ড ইটস ডিউ টু দ্য ডিস্টেনশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। এটা কোথায় চলে যায়? অ্যাপেন্ডিক্স। আমি এইটুকুর ক্ষেত্রে একটা জিনিস বলব, সে আমাকে আমার এক শিক্ষক শিখিয়েছিলেন যেটা, যে অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রে অনেক সময় মানে আ আপনাদের বা আমার কাছে যেভাবে আসে রোগী অনেক ক্ষেত্রে দেখি। আমি যদিও খুব কম পেশেন্ট দেখেছি এই বিষয়ে। কিন্তু যেটা যে আ ডাক্তার সাহেব আমার এই সকালে ব্যথা শুরু হয়েছে এবং আ বিশেষ করে কনস্টিপেশন থাকে। সকালে ব্যথা শুরু হয়েছে নাভির দিকে। আ বিকেল হতে হতে ব্যথাটা গ্যাসের ওষুধ-টষুধ খেয়েছিলাম। আ এরপরে তো প্রচন্ড ব্যথা। হাসপাতালে গেলাম। হাসপাতালে ডাক্তার ইনজেকশন-টিনজেকশন দিয়ে ব্যথাটা কমালো। এর সাথে শুরু হয় বমি। প্রচন্ড বমি হয়। ঠিক আছে? এই দেখেন ভমিটিং লেখা আছে এবং এখানে ভমিটিং মানে সিভিয়ার ভমিটিং হয়। এরপর আস্তে আস্তে জ্বর তৈরি হয়। যে যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেশন এর একটা কার্ডিনাল ফিচার হচ্ছে টেম্পারেচার রাইজ করবে। তাহলে তার জ্বর শুরু হবে। অ্যানোরেক্সিয়া দেয়, তার ক্ষুধা-মন্দা। এখন ক্ষুধা-মন্দা ওই যে অ্যাকুইট অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রে ক্ষুধা-মন্দার কোনো বিষয় থাকে না। কিন্তু যে যে পেইন গুলো একটু স্লোলি প্রোগ্রেস হয়, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যানোরেক্সিয়া। দেখুন যে ক্ষুধা-মন্দা পেশেন্টের হিস্ট্রি নিতে গেলে আপনি ক্ষুধা-মন্দার কথা পাবেন। ঠিক আছে? আচ্ছা। হেমাচুরিয়া, এখানে একটা কথা, হেমাচুরিয়া অর্থ আপনারা সকলেই জানেন। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এটা খুব আনকমন, হ্যাঁ? আর এই যে লাস্টে লেখাটা আছে কনস্টিপেশন। তাহলে কি হবে? পেশেন্ট ১ম এ এমনি যদি সিভিয়ার পেইন এর না হয়, আপনার কাছে আ পেটের ব্যথার রোগী আসলে কি হতে পারে? আপনি কি দেখে বুঝবেন যে আসলে পেশেন্টটা মা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস এর। আমরা অ্যাকুইট বলব না, অ্যাপেন্ডিসাইটিস এর কথা বলছি। আ হয়তো পেশেন্ট বলবে যে, "ডাক্তার সাহেব আমার ডান দিকে ব্যথা করছে।" তো আপনি হিস্ট্রি যখন নিবেন, আচ্ছা এই ব্যথা আপনার কখন শুরু হয়েছিল? তো বলবে যে, "ডাক্তার সাহেব সকালে টয়লেট তো হয় না, কষা হয়। তো সকালে উম দেখছি যে রাত থেকেই ভোর রাত্রে টয়লেটে উঠলাম কিন্তু পেটে একটু নাভির কাছে ব্যথা করছে। তো এখন বিকেলে এই যে ডান দিকে আসছে। কি করব?" তা আমরা তো সাধারণত সিম্পটম এর উপরে ওষুধ দিই। বাট আপনি কিছু পরীক্ষা করলেই তাকে, পরীক্ষা বলতে কি? ল্যাব এক্সামিনেশন এর খুব বেশি গুরুত্ব অ্যাপেন্ডিসাইটিস এ নেই। মাথায় রাখবেন। ল্যাব ইনভেস্টিগেশন এর খুব বেশি গুরুত্ব শুধুমাত্র একটা পরীক্ষা, সেটা হচ্ছে সিবিসি। অনেকেই মানে গ্রাম অঞ্চল, আমি যেহেতু একেবারে পেরিফেরিতে প্র্যাকটিস করি, আমি আমার পেরিফেরির কথা বলি। অনেকেই এসে আল্ট্রাসাউন্ড ও রিপোর্ট নিয়ে আসে। নিয়ে এসে বলে, "ডাক্তার সাহেব, এই ডাক্তার বলছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তো ওরা তো অপারেশন করতে চায়, আমার তো ভয় লাগে। আমি অপারেশন করব না, একটু দেখেন না।" ভালো করে বুঝেন। অনেকে অ্যাপেন্ডিসাইটিস এর জন্য কি বললাম যে আপনার নিয়ে আসে, আল্ট্রাসাউন্ড ও রিপোর্ট নিয়ে আসে। একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস এর জন্য ক্লিনিক্যাল ফিচার এইটাই প্রয়োজন। এর সাথে আপনাকে সাইন দেখতে হবে। দ্যাট মিনস আপনার কিছু ফিজিক্যাল এক্সাম করবেন। সেগুলো যদি পজিটিভ পান,
আপনি নিজেই পেশেন্টকে বুঝতে পারবেন যে না এই পেশেন্টটি অ্যাকুট অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস এর রোগ। তাছাড়া খুব ভালো সনোলজিস্ট, আমি বললাম খুব ভালো সনোলজিস্ট হলে তারা ধরতে পারে যে না তার ওই জায়গায় প্রপ যদি রাখে তাও কি, আমি যেমন একজন সনোলজিস্টের কথা বলি, উনি খুবই ভালো একজন সনোলজিস্ট। উনি সরাসরি আমাকে একদিন বলছে, মানে একটা রিপোর্ট নিয়ে ওনার সাথে আমার একটা কনভারসেশনে। তো বলছে যে ছোট ভাই রে, আসলে ওই জায়গায় যখন প্রপটা নিই ওর চিল্লানো দেখেই আমার মাথায় থাকে তখন অ্যাপেন্ডিক্স। তা ওই সময় আমি ওই ম্যাকবার্নিস পয়েন্টটা একটু দেখি। আহ, দেখে সরাসরি কমেন্টে ওনারা লেখেন না, ওনারা পরে নিচে লেখেন। কারণ ওই যে বললাম যে আল্ট্রাসাউন্ড দিয়ে অ্যাকুট অ্যাপেন্ডিক্স নির্ণয় করা খুব কঠিন। অনেকে এক্স-রে রিপোর্ট নিয়ে আসে পেটের, দেখবেন যে খুবই এটা জাস্ট ডাক্তার সাহেবরা করেন, না করলে ওই যে রুগীরা এখন তো যে বলে যে একটা পরীক্ষা দেন। কিছু সময় বলে যে ডাক্তাররা কষাই, ডাক্তাররা গেলেই পরীক্ষা দেয়, আর কিছু রুগী আছে যে গেলেই যে পরীক্ষা দিলেন না, এই একটা বিষয়। এই জায়গাগুলো মাথায় রাখবেন। তাহলে প্রথম কথা আপনাকে মাথায় রাখতে হবে যে তার সিভিয়ার কলিকি পেইন হবে, সেই কলিকি পেইনটা কোথায় হবে? আম্বিলিক্যাল রিজিয়নে, এবং সেটা রেডিয়েট করবে কোথায়? রাইট ইলিয়াক রিজিয়নে, ডান দিকে। আচ্ছা, এর সাথে বমি থাকবে, ক্ষুধামন্দা থাকবে, বমি বমি ভাব থাকতে পারে, জ্বর বাড়বে, এবং তার পাতলা কনস্টিপেশনের বিষয়টা থাকবে। আমরা যে কথাটা বললাম কার্ডিনাল সাইন, এই 5টা কার্ডিনাল সাইন মাস্ট। মানে মাস্টের ক্ষেত্রে সবথেকে বড় বিষয়টা হচ্ছে ম্যাকবার্নিস সাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। রবসিং সাইন ইম্পর্টেন্ট, অবস্টিটিউরি সাইন ইম্পর্টেন্ট, ফার্স্ট সাইন ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। আপনি দেখতে পারলেই হয়। কিন্তু আমরা সাধারণভাবে, আমি সবগুলো স্লাইডে আছে, কিন্তু সাধারণত আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যদি এই রবসিং সাইন এবং ম্যাকবার্নিস সাইন পজিটিভ পাই, কিছুই না, আপনি জাস্ট একটা ক্লিনিক্যাল এক্সাম, ল্যাব ইনভেস্টিগেশন আছে, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিবেন, দেখবেন যে ওখানে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে গেছে, নিউট্রোফিলের পরিমাণ বেড়ে গেছে। ডাব্লিউবিসির পরিমাণের নরমাল কাউন্ট কত? 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে এই 4000 থেকে 11, আমি বললাম যেটা খুব সিভিয়ার, আমি একটা বাচ্চা পেশেন্টের দেখেছিলাম যে ওর 18,000। ঠিক আছে? তা সরাসরি যখন আমি দেখলাম সাইন গুলো করে, আমি বললাম যে আপনারা শুধু আর দেরি করিয়েন না, কারণ অলরেডি ওর মানে বাস্ট অ্যাপেন্ডিক্স এর দিকে যাচ্ছে, ওই সাইন গুলো চলে আসছে ওর মধ্যে। ঠিক আছে? যে দেরি করার কোনো, এবং যখন তার ওপেন করা হয়, তো ওপেন করার সময় আমি ছিলাম। তা আসলেই অবস্থাগুলো খুব খারাপ। কারণ এর ইনফ্লামেশনটা এত দ্রুত প্রোগ্রেস করে, যেটা খুব কঠিন। আমার ওই যে বললাম বৃদ্ধ বলবো না, বয়স্ক, মানে মাঝবয়সী আত্মীয়, তার ক্ষেত্রের কথাটাও বলবো। ওনার কিন্তু বাস্ট অ্যাপেন্ডিক্স হয়ে গিয়েছিল। আর বাস্ট অ্যাপেন্ডিক্স হলে তো ধরেন রোগীর কষ্ট তো কষ্টই, সার্জনের কষ্ট অনেক বড়। কারণ কি, ওই টোটাল বিষয়গুলো পেটের থেকে পরিষ্কার করা এটা খুবই কঠিন একজন সার্জনের জন্য। কারণ না হলে পেরিটোনাইটিস ডেভেলপ করে যেতে পারে। তার আরো কঠিন অবস্থা তৈরি হতে পারে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই ৫ টা কার্ডিনাল সাইন একটু দেখি, দেখেন। রবসিং সাইন একটু খেয়াল করে দেখেন। পেটে আমরা কিন্তু একটু ছবি দিয়েছি, এবং সেখানে অ্যাপেন্ডিক্স এর জায়গায় দেখেন লাল চিহ্ন দেওয়া আছে। আপনি প্যালপেট করবেন কোথায়? সেটা হচ্ছে যে সবুজ চিহ্ন। আপনার হইছে কোথায়? ডান দিকে। আপনি প্যালপেট করবেন হচ্ছে বাম দিকে। সেখানেও আপনি দেখেন রবসিং সাইন ইজ পজিটিভ when pressure on the patient left lower quadrant causes pain in the right lower quadrant. মানে রবসিন সাইনটা এরকম, আমরা তো জানি যে পেটের ডান দিকে অ্যাপেন্ডিসাইটিস থাকে, কিন্তু পরীক্ষার সময় আপনি যখন পেশেন্টকে ফিজিক্যাল এক্সাম করবেন, আপনি তার ডান দিকে ওই সোজাসুজি ডান দিকে প্রেস করেন, হাত প্যালপেট করেন, চাপ দেন, ও বাম দিকে ব্যথা পাবে। এই দেখেন অ্যারো দিয়ে দেওয়া হয়েছে, এই যে অ্যারো দিয়েছে, এটা পজিটিভ পাবেন। তার মানে কি, আপনি পরীক্ষা করলেই, আপনি নিজে পরীক্ষা করেই পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট সাইন এটা সাধারণত এখন পেশেন্টরা হয় খুব কম,
দরকার নেই, আমরা এটি একটু চলে যাই। এই যে আচ্ছা, অবটিউরেটর সাইন এটা কিন্তু করা হয়, হ্যাঁ? আপনি করতে পারেন। দেখেন পেইন অন প্যাসেজ ইন্টারনাল রোটেশন অফ দ্য ফ্লেকশন অফ থাই, এটাও খুব বেশি করেন থাকে আমরা এটা ব্রোমসাইন দরকার নেই, সরি হ্যাঁ ব্রোমসাইন দরকার আছে। ব্রোম্বার ব্রোম্বার সাইন একটু খেয়াল করেন, এটাকে রিবাউন্ড টেন্ডারনেস বলা হয়, রিবাউন্ড টেন্ডারনেস। আমরা ওই যে দেখেন অলসো রেফার্ড অ্যান্ড রিবাউন্ড টেন্ডারনেস, ব্রোম্বার সাইনকে বলা হয় অলসো, এটাকে রিবাউন্ড টেন্ডারনেস বলে। ডিপ পালপেশন অফ ভিসকাব, আচ্ছা আচ্ছা, ছবিটা দিয়েই আমি একটু বোঝাই। হ্যাঁ, একটু এটা দেখেন, অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাবডোমিন রিবাউন্ড টেন্ডারনেস। হ্যাঁ, দেখেন অ্যাপ্লাই ফার্ম প্রেশার ফর several seconds to the abdomen with hand at right angle of the finger extended। একটু খেয়াল করেন এই যে ছবিতে, এই যে পেটের এখানে হালকা করে ফার্ম, মানে খুব হালকা প্রেশার, কুইক রিলিজ, এখানে যদি আপনি চাপ দেন এক্সটেন্ড করে, তাহলে দেখুন টেস্ট অলওয়েজ ফ্রম সাইড হোয়ার দ্য পেইন ইনিশিয়ালি ডিটারমাইন্ড, এখানে চাপ দিলে আপনি ব্যথাটা বুঝতে পারবেন, তো ওখানে ব্যথা থাকেই। এটা একটা বিষয়। মার্ফি সাইন এইটা হচ্ছে পজিটিভ, এইটা খুবই দরকার, এটা আপনি খেয়াল রাখবেন। আমরা এই যে ছবিটা আগে একটু দেখে নিই, তাহলে আমরা মার্ফি সাইন দেব। এই মার্ফি সাইন পজিটিভ থাকবে, খেয়াল করেন এটা হচ্ছে আম্বিলিক্যাল, মানে দ্যাট মিনস আপনার নাভি। একটু ভালো করে খেয়াল করেন, এটা এই এই যে পয়েন্টটা লাল পয়েন্ট, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, এটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। এই পয়েন্টে যখন প্রেসার দিবেন পেশেন্ট প্রচন্ড রকম ব্যথা পাবে, প্রচন্ড রকম ব্যথা পাবে। আচ্ছা, তাহলে এখন আসেন ম্যাকবার্নিস সাইন কি। ম্যাকবার্নিস পয়েন্ট ইজ 2/3 always from the umbilical to anterior superior iliac spine। anterior superior iliac spine হচ্ছে আমাদের যে ইলিয়াক হিপ বোন আছে না, হিপ বোনের যে সামনের ছোট্ট একটা উঁচা জায়গা আছে দেখবেন। যারা চিকন মানুষ আপনার একটু কোমরে হাত দিলে বুঝতে পারবেন, মোটা মানুষদের ক্ষেত্রে প্যালপেট করাটা একটু কঠিন। হ্যাঁ, আমার মতো মোটা মানুষ যাদের, এদের পক্ষে খুবই কঠিন হয়, কিন্তু যারা চিকন মানুষ দেখবেন যে আপনি বেডে শুয়াই দিলেই ওই ইলিয়াক ক্রেস্টটা একটু উঠে আসে, হ্যাঁ, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্টটা একটু দেখা যায়, ওখান থেকে আপনি নাভি পর্যন্ত একটা রেখা টানবেন, ঠিক আছে? এই রেখা টানলে একটু এই যে রেখাটা একটু খেয়াল করেন, এই যে রেখা, এই জায়গাটায় হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা আম্বলিক, এই যে রেখাটা টানবেন। ও সরি, তাহলে কি হচ্ছে 2/3, 3 ভাগ করলে তার 2 ভাগ, 3 ভাগ করলে 2 ভাগ, এই যে নাভির দিকে 2 ভাগ, এই দিকে 1 ভাগ। মাথায় রাখবেন নাভির থেকে এই পর্যন্ত অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত একটা দাগ টানবেন, কাল্পনিক। আপনি পেশেন্টকে শোয়াই দিয়ে কাপড়টা একটু নিচে নামাই দিয়ে এখন বলবেন স্যার ফিমেল পেশেন্ট, ভাইরে ফিমেল পেশেন্ট আর মেল পেশেন্ট বলে না, আপনার যখন হ্যাঁ, এই জায়গায় একটা কথা আমি বলবো, কিছু মনে করেন না, আমি আমার প্র্যাকটিস জীবনে একটা জিনিস পেয়েছি। ফিমেল পেশেন্ট আমাদের কাছে সে এক্সপোজ হয় না। এক্সপোজ বলতে কি, মানে আমি সোজা বলি যে আপনি কাপড় তাকে খুলে যে এক্সামিন করবেন, আমাদের ডাক্তার আমরা করতেও পারি না, এটাও একটা বিষয়। বা যারা পারেন আপনি একটু দেখেন আমার কথাটা সত্য কিনা। আপনি যদি পেশেন্টকে বলেন যে আচ্ছা আপনার পেটের কাপড়টা একটু তুলে করেন, বা ইন কেস আমি আরেকটা ডিজিজের কথা বলি যেটা পাইলস, আপনি কোনো মহিলা পেশেন্টকে বলতে পারবেন না যে আমার সামনে আমি আপনার পার রেক্টাল এক্সামিনেশন করব, বাট ওই পেশেন্টই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যে পাছা খুলে দিয়ে পরীক্ষা করায় আসে, অ্যাভেলেবেল দেখছি আমি। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পাইলসের পেশেন্ট খুবই বেশি, কারণ কি সার্জিক্যাল কেস, অ্যালোপ্যাথির কাছে সার্জারি করতে হয়। ফিশার ফিস্টুলা, মানে এই যে তারা ঠিকই কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যে ওপেন হয়ে পরীক্ষা করছে, কিন্তু আপনি যদি করতে চান, আমি যদি করতে চাই, ওরে বাবা ডাক্তারের বদনাম হয়ে যাবে। বিধায় বি কেয়ারফুল, খুবই সাবধানতা, মানে এই জিনিসগুলো আপনি বলতে গেলেও 7 বার চিন্তা করবেন এই পেশেন্টকে আপনি বলবেন কি বলবেন না, কারণ বাইরে আপনার বদনাম ছড়াবে। যার জন্য এই পরীক্ষাগুলো আপনি যেভাবে করতে পারেন, পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে অবশ্যই পাশে রাখবেন, তার মা যেই আসুক না কেন,
আপনি কাপড় তোলার দরকার নেই, আপনি তাকে বলবেন যে আমি যেটা করে থাকি যে আপনার নাভি কোথায় আছে হাত দেন, ওটা হাত দেয় আর আমি বলবো আমি পেটে হাত দিব, দিয়ে আমি ইলিয়াক ক্রেস্টটা খুঁজি, সেখান থেকে একটা রেখা টেনে, এটা খুব সিম্পল আর অন্য কিছু না। ওই যে বললাম যে এই দিকে 2 ভাগ, এই দিকে 1 ভাগ, তাহলে এই যে দেখেন, তাহলে 2/3 যে পয়েন্টটা, এই পয়েন্টে আপনি হালকা করে একটা চাপ দিলেই ইন্না আলিল্লাহ একেবারে পেশেন্ট দেখবেন চিৎকার দিয়ে উঠবে। To elicit McBurney's sign, patient should be supine position with his knee slightly flexed and his abdomen muscle relaxed. এই দেখেন, palpate deep and slowly, palpate deeply and slowly in right lower quadrant over McBurney's point, located about 2 inches from the right anterior superior spine. 2 ইঞ্চি anterior superior iliac spine থেকে 2 ইঞ্চি, এখানে একেবারে সরাসরি একটু বলে দেওয়া আছে 2 ইঞ্চি সামনের দিকে, on the line between the spine and umbilicus, মানে কি আপনি ওই যে নাভি থেকে স্পাইন পর্যন্ত একটা রেখা টেনে ওই স্পাইন থেকে 2 ইঞ্চি সামনে যে আপনি একটু হাত দিয়ে প্রেস করবেন। পেইন অ্যান্ড টেন্ডারনেস পজিটিভ পাবেন। পেইন অ্যান্ড টেন্ডারনেস ইজ পজিটিভ সাইন আর ইন্ডিকেটেড অ্যাপেন্ডিসাইটিস। এখানে যখন আপনি একটু চাপ দিবেন দেখবেন পেশেন্ট কুকিয়ে উঠবে, অনেক সময় পেশেন্ট চিৎকার দিয়ে ওঠে, ঠিক আছে। আর ওই যে বললাম যে যখন আপনি জাস্ট পাটা যদি ওনার ভাঁজ করেন দেখবেন যে ঘোড়া যেমন লাথি মারে না, ওরকম লাথি মারবে। রিবাউন্ড টেন্ডারনেস সাইন, যেটা আমরা যে বোম্বার সাইন বললাম, এই কয়েকটা সাইন আপনি যদি পরীক্ষা করেন দ্যাটস এনাফ, আর কোনো দরকার নেই। আপনার খুব কনফার্মেশনের জন্য আপনি একটা সিবিসি করাইতে পারেন, আর লাগবে না। দেখেন, গ্র্যাজুয়ালি রিজিড প্রেজেন্ট ইন রাইট ইলিয়াক ফোসা, রেকটাল এক্সামিনেশন দরকার নেই, পারভেজাল এক্সামিনেশনের দরকার নেই। মার্ফি ট্রায়াল, যেটা ভোমিটিং, পেইন, ফিভার, তিনটা থাকলে দেখবেন মার্ফি সাইনের সাথে ভোমিটিং, পেইন, ফিভার, এই তিনটা সাইন থাকলে আপনি মার্ফি সাইন আর এই তিনটা লক্ষণ যদি থাকে সাইনের সাথে এই সিমটম গুলো থাকলে মাস্ট আপনি মাথায় রাখবেন যে ইটস এ অ্যাপেন্ডিক্স। পেইন থাকবে, সিভিয়ার পেইন, বললাম কলিকি, সিভিয়ার কলিকি পেইন উইথ ভোমিটিং উইথ ফিভার, এর সাথে মার্ফি সাইন পজিটিভ। পেশেন্ট ইজ 100% কনফার্মেশন আপনি নিতে পারেন, যে যদিও 100% বলা ঠিক না, মোটামুটি 90% কনফার্মেশন নিতে পারেন পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিসাইটিস। দেখেন, পেইন ফার্স্ট ফলোড বাই ভোমিটিং, পেইন ফার্স্ট ফলোড বাই ভোমিটিং অ্যান্ড দেন ফিভার, তারপরে জ্বর আসে, ইজ কল্ড মার্ফি ট্রায়াল অফ সিনড্রোম অফ অ্যাপেন্ডিসাইটিস। এর সাথে মার্ফি এই যে ট্রায়াল থাকে তখন আপনি ই করতে পারেন। এখন এটা হচ্ছে ক্লিনিক্যাল স্টেজিং দেওয়া আছে, আমরা এত যাব না। আর্লি স্টেজ আছে, গ্যাংগ্রেনাস অ্যাপেন্ডিসাইটিস আছে, সাপুরেটিভ অ্যাপেন্ডিসাইটিস আছে। গ্যাংগ্রিন বলতে ওই যে বললাম যে ওখানে যদি থ্রোম্বাস হয়ে পচনের দিকে চলে যায় সেটা, ঠিক আছে। আর্লি স্টেজে খুব বেশি ব্যথা না থাকলেও ওই যে বললাম অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিক্সে দেখবেন লুমেনা আস্তে 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 ব্যথাটা বাড়তে থাকে। গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স খুবই খারাপ। সাপুরেটিভ অ্যাপেন্ডিক্স, সাপুরেটিভ মানে ওর মধ্যে পুঁজ জমতে থাকে, অবস্ট্রাকশন হয় পুঁজ জমতে থাকে। আমরা এত ডিটেলসে আর যাবো না, এখন আমরা একটু ডায়াগনস্টিক মেজারমেন্টে বা মেজারে আসি। আমরা অলরেডি বলেও ফেলেছি কি হিস্ট্রি কালেকশন। দেখেন অ্যালোপ্যাথি ডাক্তাররাও করে, আমি এই কথাটা বলে, শুধু হোমিওপ্যাথি ডাক্তাররা হিস্ট্রি কালেকশন করে না। অ্যালোপ্যাথি ঢাকা মেডিকেলে যে একটু যেয়ে দেখবেন ওয়ার্ডে কি পরিমাণ হিস্ট্রি নেয় ডাক্তাররা, হ্যাঁ, বিশেষ করে ইন্টার্নরাই নেয় কিন্তু প্রচুর পরিমাণে নেয়। ফিজিক্যাল এক্সামিনেশন যেগুলো বললাম আপনি সাইনগুলো দেখবেন, মার্ফি সাইনটা দেখেন মাস্ট, একেবারে মার্ফি সাইন দেখা মাস্ট, দেখতেই হবে। হোয়াইট ব্লাড কাউন্ট যেটা আমরা বললাম সিবিসি যদি আপনি করেন দেখবেন ইউজুয়ালি মাইল্ডলি এলিভেটেড, মানে এটা কিছুটা হলেও বেড়ে যাবে। এটা আমরা কত বললাম, দেখেন এখানে যে 11 থেকে 14,000 যেহেতু উল্লেখ করেছে, তার মানে যেহেতু 11,000 পর্যন্ত নর্মাল, হ্যাঁ, 4,000 থেকে 11,000, এটা 14, 15, 16, আমি 17, 18,000 সামথিং পর্যন্ত পেয়েছি। সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি করতে পারেন। সিআরপি হচ্ছে একটা ইনফ্লামেটরি মার্কার, এবং সিবিসি করলে সেখানেও দেখবেন ইএসআর বেড়ে যাবে। ইএসআর সবসময় বাড়ে না কিন্তু অনেক সময় বেড়ে যায়, এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি করলেও এটা বাড়তে পারে, হ্যাঁ।
ইউরিন অ্যানালাইজ করার প্রয়োজন হয়, কারণ ডিডি করার জন্য অনেক সময় প্রসাবে ইনফেকশন থাকলেও আপনার রাইটে ব্যথা হয়, কারণ কি ইউরেটার থাকে, ইউরিনারি ব্লাডার থাকে, কমপ্লিট ব্লাড কাউন্ট, এগুলো আছে। সিটি স্ক্যান, এই সিটি স্ক্যান যদি অনেক সময় কমপ্লিকেশনের আছে, সিটি স্ক্যানে মোটামুটি মোর অ্যাবাউট 90% ডায়াগনোসিস কমপ্লিট করা হয় সিটি স্ক্যানের মাধ্যম দিয়ে। বাট আল্ট্রাসাউন্ডের মধ্যে যে বললাম যে এটা কিন্তু খুবই কম, ঠিক আছে। ভিজিবল টিউবাল স্ট্রাকচার বা সিস্ট, ইউএসজি ইজ নট অ্যাকুরেট, দেখেন কথাটা আমরা এখানে উল্লেখ করা আছে, ইউএসজি নট অ্যাকুরেট এ সিটি, সামটাইমস ডিফিকাল্ট টু সি অ্যাপেন্ডিক্স। সিটি স্ক্যানও কিন্তু অনেক সময় কিন্তু, বাট সিটি স্ক্যানে পাওয়া যায়, এক্সরে তো খুব কম, আর এমআরআই তো পাওয়া যায় কিন্তু কম। এটা এত ছোটর জন্য এমআরআই আপনি কিভাবে পাবেন, যার জন্য আপনি যেখানে ফিজিক্যাল এক্সাম করেই পাচ্ছেন সেখানে এত পরীক্ষার প্রয়োজন হয় না। আর এই অপারেশন গুলোও খুব মানে যদি না তার বাস্ট অ্যাপেন্ডিক্স না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প আছে, একটা টার্ম আছে অ্যাপেন্ডিকুলার লাম্প। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স এর কারণে ওখানে দেখবেন চাকার মতো তৈরি। আপনি যখন প্যালপেট করেন, প্যালপেট অর্থ হচ্ছে আপনি হাত দিয়ে পেশেন্টের পেটটাকে দেখা। হ্যাঁ, অস্কালটেশন হচ্ছে আপনি স্থেতো দিয়ে শোনা। তাহলে এই প্যালপেট যখন করবেন তখনই কিন্তু এই লাম্প, অ্যাপেন্ডিকুলার লাম্পে সাধারণত, মানে আমি হোমিওপ্যাথির কথা বলছি না, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে ওনারা সাধারণত যেটা করেন যে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্টটাকে ম্যানেজ করার চেষ্টা করেন। দেখেন আমরা ট্রিটমেন্টের কথা বলি, বাট মূলত আসলে কথাটা সে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে কি করতে পারে আমরা, মেডিকেল ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট আসলে আলাদা জিনিস, এটা সবার জন্যই প্রয়োজন হয়, কারণ যখন হসপিটালে ভর্তি থাকে তখন পেশেন্টের জন্য নার্সিং ম্যানেজমেন্ট ইজ মাস্ট। তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট বলতে ট্রিটমেন্ট, আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট তো সার্জারি। তাহলে মেডিকেল ম্যানেজমেন্টে কি দিব আমরা, আমাদের গোলটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, তাকে রুগীকে ভালো রাখা, রুগীর ইনফেকশনকে ট্রিট করা। কারণ কি এখানে ইনফেকশন হতে পারে, তার ফার্দার যেন কমপ্লিকেশন না আসে, ওই যে বাস্ট অ্যাপেন্ডিক্স সেটাকে যেন না হয়। আর এখানে মেডিকেল থেরাপির মধ্যে সাধারণত মানে আমি অ্যালোপ্যাথির সাইডের কথা বলবো, সেটা হচ্ছে ওনারা ব্যথানাশক ওষুধ দিবে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অ্যানালজেসিক, এবং এর সাথে ওনারা অ্যান্টিবায়োটিক থেরাপি দেয়। এর সাথে কি হয়, খাবার খেতে নিষেধ করায়, ফ্লুইড থেরাপি দেয়, স্যালাইন দিয়ে রাখে দেখবেন পেশেন্টকে। হসপিটালে গেলে, আপনারা হসপিটালে যদি ঢুকেন, ওনারা গেলেই কিন্তু একটা কারণ খাইলে তার পেটে ওই যে ব্যথাটার সমস্যা তৈরি হবে বেশি। এটা একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। যেহেতু আমরা প্রথমেই বলেছি, আমরা হোমিওপ্যাথির কথাটা একটু পরে বলবো। আ পরে এই অর্থেই বলবো যে আমরা ইন জেনারেলটা আগে একটু জেনে নিই, এরপরে আমরা হোমিওপ্যাথির কথা বলবো ইনশাআল্লাহ। আমি যদিও অলরেডি দুটো মেডিসিনের কথা বলেছি যে পেইনটা এত সিভিয়ার হয়। ঠিক আছে? যে ক্যামোমিলা এবং কলোসিন্থের কথা বলেছি। ঠিক আছে? আ সার্জিক্যাল ম্যানেজমেন্টে কি করা হয়? অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দেওয়া হয়। এটাই হচ্ছে এই অপারেশনটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। আমরা একটা কথা বলেছিলাম যে আইটিস যুক্ত থাকে, মাথায় রাখবেন সেটা হচ্ছে ইনফ্লামেশন। আর টমি কথাটা কোনো শব্দের শেষে যুক্ত থাকলে মাথায় রাখবেন এটা হচ্ছে অপারেশন। অ্যাপেন্ডিসেক্টমি। এই টমি কথাটা কোনো শব্দের শেষে যুক্ত থাকলে এইটা হচ্ছে এক ধরনের অপারেশন। তাহলে অ্যাপেন্ডিসেক্টমি কিভাবে করা হয়? দুটো ভাবে আমাদের দেশে এখন সাধারণত করা হয়। একটা হচ্ছে ওপেন, মানে পেটটা কেটে ওপেন করা, আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করে। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিকটমি বলা হয়, আর একটা হচ্ছে ওপেন অ্যাপেন্ডেক্টমি করা হয়। দুটো প্রসিডিউরে। তাহলে দুটো প্রসিডিউরের ইন্ডিকেশন আছে। যাই হোক, আমরা যেহেতু সার্জারিতে তো মাস্টার হব না, আ ওইটা উনাদের বিষয়। আমরা জাস্ট নামগুলো মাথায় রাখবো। কেউ যদি বলে আপনি একটা পরামর্শ দিতে পারবেন যে আপনি কোনটা, হ্যাঁ, অবশ্যই ল্যাপারোস্কোপি করতে পারলে ভালো। তবে ল্যাপারোস্কোপিক সার্জন তো সব জায়গায় এভেইলেবল না। যার কারণে ওপেন করাটাও কিন্তু খুব বেশি না। কারণ আ একেবারেই সত্য কথা আমি আপনাকে বলি, আ সর্বোচ্চ ২ ইঞ্চি কাটে। পেটে ২ ইঞ্চি। আপনি দেখবেন দাগগুলো। আর এখন তো কসমেটিক সার্জারি মতো, মানে সেলাইও দেয় না। ঠিক আছে? টেপ লাগাই দিলে মানে দাগও বোঝা যায় না। এরকম অবস্থাও আসে, হ্যাঁ? যার জন্য অ্যাপেন্ডিসেক্টমি ২ ভাবে, একটা হচ্ছে ওপেন, আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে। যেটা আম আপনার বেটার আপনার কাছে যদি মনে হয় যে না, পেশেন্ট মনে করেন যে মেডিকেল কলেজ বা
সে ঢাকাতে থাকে, তা ঢাকাতে তো ল্যাপারোস্কোপিক সার্জন অ্যাভেলেবেল। আপনার যদি ফাইন্যান্সিয়ালি আপনি প্রোভাইড করতে পারেন, আপনি করেন। আর যদি না পারেন, আপনি ওপেন করে করেন। ল্যাপারোস্কোপিতে খরচ বেশি, ওপেনে খরচ কম। এখন আসেন, মোটামুটি আমরা এই পর্যন্ত শেষ করলাম। এখন আমরা যে চিন্তাটা করব সেটা হচ্ছে হোমিওপ্যাথির বিষয়, হ্যাঁ? হোমিওপ্যাথিতে আসলে কি করবেন? আমি এখানে জাস্ট রেপার্টরি থেকে কিছু আ তুলে ধরেছি। আর ইন ডিটেইলস বলব না এই অর্থেই, এটা আপনারা সকলেই জানেন। আমি এই জায়গাতে আমার কয়েকটা রুগীর কথা বলব। একেবারেই আমার হোমিওপ্যাথি জীবনের ১ম থেকে, মানে আমি যখন স্টুডেন্ট তখন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমি কয়েকটা পেশেন্টের কথা বলব। তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর এর সাথে আ আমার আরেকজন শ্রদ্ধেয় ডাক্তার সাহেবের আ এই রিলেটেড কিছু অভিজ্ঞতার কথা বলব। তাহলে ইনশাআল্লাহ, কারণ এখানে ওই যে বললাম মেডিসিন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। সেই যে ডিজিজ অ্যাপেন্ডিসাইটিস, আম এটা হচ্ছে আপনি রবিন মার্ফির রেপার্টরিতে পাবেন। দেখেন বেল ব্রায়োনিয়া, একেবারেই ১ম এই যে বেল ব্রায়োনিয়া, আইরিস ট্যানিক্স, মার্কর, ফসফরাস সাইলেশিয়া, ফার্স্ট গ্রেডের মেডিসিন। এখন আ এইগুলো নিয়েই কথা হয়তোবা বলা যায় অনেক। দেখেন সেকেন্ড গ্রেডের আছে চায়না কোকুলাস, কলোসিন, ঠিক আছে? কক্কাস, এই আচ্ছা, ইসেনেশিয়া, হিপার, লাইকোল্যাকেসিস, মানে মার্কসল, নাইট্রিক অ্যাসিড, প্লাম্বাম, থার্ড গ্রেডে আছে। এগুলো হচ্ছে আমি জাস্ট একটু আ ইসে থেকে। এখন আসেন সিনথেসিসের, এগুলো রেপার্টরি থেকেই করা। মানে আপনি কোথায় পাবেন? অ্যাবডোমেন অধ্যায়ে ইনফ্লামেশন অ্যাপেন্ডিক্স। দেখেন এখানে আরেকটা আছে আর্নিকা ফার্স্ট গ্রেডের, যেটা ওখানে ছিল না, ব্রায়োনিয়া। এখানে আবার বেল সেকেন্ড গ্রেড, মার্কর, ফসফরাস সাইলেশিয়া, এগুলো। এখানে অনেকগুলো মেডিসিন আছে। একটু খেয়াল করেন, অনেকগুলো মেডিসিন আছে। ঠিক আছে? এখন আমি কেন কথাটা বললাম যে এই যে প্রত্যেকটা মেডিসিনের যদি আমরা বর্ণনা, আর্নিকার পেশেন্ট কেমন করে, ব্রায়োনিয়ার পেশেন্ট কেমন করে, বেলের পেশেন্ট কেমন করে, আমার মনে হয় এখানে যারা আছেন এখন ১০০ র উপরে আছেন, সবাই জানেন। এবং আম আইরিস ট্যানেক্স কে সবাই কিন্তু, মানে কি বলবো যে অ্যাপেন্ডিসাইটিস এর স্পেসিফিক রেমেডি বলেন আইরিস ট্যানেক্স কে। কিন্তু একটা বিষয়, মানে আমি বললাম যে কিছু কয়েকটা অভিজ্ঞতা এবং এখানে ডিডির কিছু বিষয় আমি তুলে ধরবো। তাহলে আপনারা আশা করা যায় বুঝতে পারবেন। আমি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আ ২০০২ সালের কথা বলছি। সরি, ২০০০, হ্যাঁ, ২০০০, না, ২০০২ এ হবে কেন? আচ্ছা যাই হোক, মানে আমার মেডিকেল জীবনের ১ম দিকের যে বিষয়। আ সেখানে আ আমি তো স্টুডেন্ট, না ২০০২ না, সরি, ভুল বললাম, ২০০৫ এর। আমার নিজের দুলাভাই, মানে আমার বোনের হাসব্যান্ড। হঠাৎ করে আ পেটে ব্যথা, ও চাকরি করে। পেটে ব্যথা বিকেলে শুরু হয়েছে। বিকেলে মানে ভালো ব্যথা। ব্যথা সেই সকাল থেকে। ওই যে বললাম, এই কথাটি স্যার আমাকে বলেছিলেন যে, "একটু হিস্ট্রি নিবা। দেখবা যে ওর ব্যথাটা ওই", হ্যাঁ। তা আমাকে যখন ইনফর্ম করে তখন হচ্ছে সে আ তার আগে আমার এখানেই একটা ক্লিনিক আছে। ওখানে ডাক্তার সাহেবের কাছে গেছেন। উনারা সরাসরি বলছে যে, মানে অপারেশনের জন্য রেডি হয়ে আসো। উনার একটু আত্মীয় হয়, বলে অপারেশনের জন্য রেডি হয়ে আসো। আম আজকে রাত্রেই অপারেশন করে দিব। তো তখন আমার বোন হচ্ছে ফোন দিছে। তখন তো আসলে আ এতটা মোবাইলেরই ছিল না, এভেইলেবল ছিল না। যাই হোক, ফোন দেওয়ার পরে আমি বললাম যে, "ব্যথা কেমন?" তো সেই, আচ্ছা দুলাভাইকে আমি আ এটা হচ্ছে বললাম যে, "বাসায় আসছে?" বলে, "হ্যাঁ।" বিছানায় শোয়, মানে আমি ফোনে বলছি, আমার বোন জাস্ট ওই যে ফিজিক্যাল এক্সাম গুলোর কথা বললাম। তো তাতে দেখলাম যে হ্যাঁ, আসলেই অ্যাপেন্ডিসাইটিস। কেন দেখেন, ওই যে বললাম যে আপনি পরীক্ষা করেই কিন্তু জাস্ট নিজে ফিজিক্যাল এক্সাম করে আপনি পাচ্ছেন। তা পাওয়ার পরে সিম্পটম গুলো দেখলাম, শুনলাম। শোনার পরে আমি আ এই আর্নিকা এবং বেল, যদিও অ বিষয়টা হচ্ছে যে অনেকেই বলবেন যে হোমিওপ্যাথ কিনা এই ওই, কিন্তু অ্যাকুইট কন্ডিশন গুলোতে
মেডিসিন গুলো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, ঠিক আছে? আহ, তাকে যা হোক নিয়ে আসার জন্য একজন ডাক্তার সাহেবের কাছে পাঠানো হলো। তা এই জায়গায় হোমিওপ্যাথির একটা বিষয় বলি আপনাদেরকে, কিছু মনে করবেন না। আমি এই বিষয়টা বেশ কিছু জায়গায় পেয়েছি, মানে বেশ কিছু ক্ষেত্রে পেয়েছি। তো যখন ওই ডাক্তার সাহেবের কাছে এই ওষুধ দুটো নিয়ে আসতে যাই, উনি আমার ওষুধ না দিয়ে পণ্ডিতি করেছেন। এই পণ্ডিতিটা আমাদের হোমিওপ্যাথিতে অনেকেই। তাই আপনি না দিলে সরাসরি বলে দিবেন যে আপনি যেমন আমি আমার চেম্বারে আমি কোনো রোগীকে ঔষধ মানে বাইরে থেকে কেউ কিনতে আসলে বা কারোর প্রেসক্রিপশন নিয়ে আসলে আমি দিই না। একেবারেই পরিষ্কার। আমাদের এখানে যারা মেডিসিন সেল করে ওনাদের কাছে পাঠাই। কারণ আমি মেডিসিন সেলার না। আমি আমার পেশেন্টকে ওষুধ দেওয়ার জন্য আমি ওষুধ রেখেছি। এটা আমার রাইটস আছে। বাট আমি সেলার না। ভালো করে বলবেন। সেই ক্ষেত্রে আমি বললাম যে তাকে যখন যাই হোক যখন দেওয়া হলো, উনিও ভালো একজন হোমিওপ্যাথ। আ আলহামদুলিল্লাহ উম আ ভালো। তো উনি লাস্টে পরের দিনও ঐরকম ব্যথা খুব বেশি ছিল না। কিন্তু ব্যথা ছিল। থাকার পরে আমি পরে দুলাভাই উনার কাছে গেল। আমি উনার সাথে কথা বললাম। কথা বলার পরে আমি বললাম যে, "আসলে কি মেডিসিন আপনি দিয়েছিলেন?" উনি বললেন যে, "আমি আর্নিকা দিয়েছিলাম।" আর ওর সাথে আইরিস ট্যানেক্স এর কথা। আমি বললাম যে, "ঠিক আছে, আপনি যেটা দিয়েছেন ভালো। কিন্তু আমি তো এই দুটোর সাথে আমি বেলেডোনা দেওয়ার জন্য বলেছিলাম আপনাকে।" তো যাই হোক উনি যেভাবে বলেছিল সেইভাবেই ভাই খেয়েছে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আ ভালো। আমি তাকে দোষারোপ করছি না। আমি দোষারোপ করছি একটা জায়গায় আপনারা কেউ এই পণ্ডিতিটা করবেন না। মানে এই পণ্ডিতি আমরা করি। এই পণ্ডিতিগুলো করবেন না। যে ডাক্তার যেভাবে দিয়েছে আপনি না দিতে পারলে মানে এটা তো তার বিষয়। কথা বোঝেন। উনি যেভাবে আপনাকে গাইড করে আপনি যদি দেন, দিয়ে আপনি টাকাটা নিয়ে নিবেন শেষ। এটা তার দায়ভার। কিন্তু আপনি যদি না দেন, আপনি বলে দিবেন যে অমুক জায়গায় পাওয়া যায়, আপনি ওই জায়গায় কিনেন। আমি বিক্রি করি না। আমি জাস্ট ওষুধগুলো আমার পেশেন্টের জন্য রেখেছি। তাহলে আ আলহামদুলিল্লাহ দুলাভাই এখনো পর্যন্ত কারণ দেখেন, মানে ওই যে বললাম ওই ডাক্তার সাহেব হচ্ছে আমার দুলাভাইদের আত্মীয়। তা উনি পরবর্তীতে দেখা হয়েছে। পরে আমি ভাইকে বলছি যে, "আপনি সম্ভব হলে বেলটাও অন্য জায়গা থেকে নিয়ে এসে খায়েন।" কিছুদিন খেয়েছে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো। আ পরে ওই ডাক্তার সাহেবের সাথে দেখা হয়েছে। তা দেখেন তাদের বক্তব্যটা এরকম ছিল যে, "একদিন না একদিন ছুরির তলায় আসতেই হবে।" তা আজ অবধি আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে আমার একেবারেই আপন দুলাভাইয়ের কথা বলছি। তাহলে যে ভালো হয় না এটা না। আচ্ছা, এবার আমি আরেকটা পেশেন্টের কথা বলব। এটাও আমি হয়তোবা অনেক সময় অনেক গ্রুপে বলেছি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে এই জায়গাগুলো? একটা ছোট মেয়ে, খুব বেশি বয়স না। বয়স ছিল তখন মেয়েটার হচ্ছে আ ১১ বছর। আমার বাড়ি মানে তখন আমি ঢাকাতেই থাকতাম। আমার মানে বাড়িতে শুক্রবারে এমনি আসতাম। কারণ আম্মা মারা যাওয়ার পরে ১০ সালে আম্মা মারা যাওয়ার পরে আমি প্রতি মাসেই মানে প্রতি সপ্তাহতেই বাড়িতে আসতাম। তখন চাকরি করতাম ঢাকাতে। প্রতি সপ্তাহতেই আমি বৃহস্পতিবারে অফিস করে চলে আসতাম। বাবা একা থাকতেন। তা বাড়ি আসলে কিছু পেশেন্ট আসতো, পরামর্শ নিত, ওষুধ লিখে দিতাম বা কাছে যেগুলো ছিল দিতাম। তা আমাদেরই আমি মামি বলে ডাকতাম। তা উনার নাতনি একটু ভালো কেন অ্যালোপ্যাথি ডাক্তার আমি একটা কথা বলেছিলাম, অ্যালোপ্যাথি বন্ধুরা ভুল করে। আমাদের ওই ডাক্তার সাহেবরাও ভুল করে। তা ওই মেয়েটার পেটে ব্যথা। অপারেশনের জন্য রেডি। মানে ডাক্তার বলে দিয়েছে যে কালকে মানে সরি আ রাত্রে অপারেশন করবে সন্ধ্যার পরে। তার আগের দিন দেখিয়েছে। তার পরের দিন হচ্ছে অপারেশন করবে। কতটা কিন্তু ব্যথায় মেয়েটা বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছে। আ তো আমি শুক্রবারে এসছি, ওই মামির কি যেন মনে হয়েছে সকালের দিকে এসছে। তো আমি রিপোর্ট-টিপোর্ট করে আমি ওকে ফিজিক্যাল এক্সাম করে আমি পজিটিভ পাচ্ছি না। দেখেন আমার জায়গাটা হচ্ছে কি, আমি রিপোর্টে যা করেছে সেখানে সব নরমাল ওই যে বলছে যে আল্ট্রাসাউন্ড ও করছে, এক্স-রে করছে, করে বলছে অ্যাপেন্ডিসাইটিস হইছে, হ্যাঁ? আল্ট্রাতেও নরমাল স্টাডি। এখন গরিব মানুষ বা উনারা তো শিক্ষিত না, ওনারা বুঝবেও না। এক্স-রে তেও নরমাল। আবার ব্লাডের সিবিসি রিপোর্ট নরমাল। মেয়েটার পেট ব্যথা আছে এবং মেয়েটা পেট ব্যথার জন্য কষ্টও পাচ্ছে।
আমি সব হিস্ট্রি নিয়ে ওর কোনো সাইন পাচ্ছি না যে অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা। আমি শুধু মামিকে বললাম যে আপনি অপারেশন করতে বলছে ঠিক আছে, আপনি আজকে রাত্রে না করে কালকে সকালে যেয়ে ভর্তি হয়েন। আমি যেহেতু আমি ওই সাধারণত পরের দিন শনিবার সকালে চলে আসতাম। তা সন্ধ্যা পর্যন্ত আমাকে একটু টাইম দেন। সন্ধ্যার পরে আমাকে একটু এসে জানিয়ে যেন মেয়েটা কেমন আছে। যদি খারাপ থাকে আপনি অপারেশন করে ফেলেন। ওই মেয়েটার সিম্পটম নিলাম সবকিছু নিয়ে, মানে কেন বলছি মেয়েটা হচ্ছে তার এই ব্যথাটা প্রি-মিনিস্ট্রাল সিনড্রোমের ব্যথা। প্রি-মিনিস্ট্রাল বয়সটা কত? ১১ মাথায় রাখতে হবে। ফিমেল পেশেন্ট। তার মাসিক শুরু হবে তার আগের কিছু সিম্পটম দেখা দেয়। তার মধ্যে পেইনটা কিন্তু একটা। সেটা ডানে, বামে, তলপেটে ওই যে তলপেটে ব্যথা করছে, একবার বলছে ডানে, একবার বলছে বামে। ঠিক আছে? আমি পেশেন্টটাকে পালসিটিলা দিলাম এবং ঘন, ঘন খেতে বলেছিলাম। সকাল থেকে হয়তোবা আমি তো বললাম আমার এই কথাগুলোর সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। অনেকে বলবেন স্যার একটা ডোজ দিয়েই তো হতো। আমি তাকে ডিস্টিল ওয়াটার রিপিটেড ডোজ খেতে বলেছিলাম। একেবারেই ঘন্টায়, ঘন্টায় বলা চলে। ১ম সকাল থেকে দুপুর পর্যন্ত ০.৫ ঘন্টা পর, পর খেতে বলেছিলাম। বিকেল থেকে তারপর থেকে ১ ঘন্টা পর, পর। সন্ধ্যাবেলায় ওর নানি এসে বলছে যে আমি অবশ্য বলে দিয়েছিলাম যে মেয়েটার মাসিক শুরু হতে পারে। সাধারণত ১১ বছর তো ১০ বছর পার হয়েছিল। তো বলছে এত তাড়াতাড়ি? আমি বলছি জি মামি হতে পারে। তার ব্যথা কমে গেছিল, তার মেনস্ট্রুয়েশন দেখা দেয়নি। আমাকে সন্ধ্যায় যখন বলল, আমি বললাম যে, "ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে ফোনে জানিয়েন আ কি হয়।" পরের দিন সকালে আমি তো চলে যাব রাত্রে। পরের দিন আমাকে জানালো ব্যথা মানে তার সন্ধ্যা পর্যন্ত 60% ব্যথা চলে গেছে। সারারাতে সে সুন্দর ঘুমিয়েছে, যেখানে গত ১ সপ্তাহ কোন রাত্রেই সে ঘুমাতে পারেনি। রাত্রে ঘুমাতে পারিনি ব্যথার জন্য। প্রতি রাত্রে সে ব্যথার জন্য কাতরাতো। সকালবেলা মানে রাত্রে সুন্দর ঘুম হয়েছে, সকালে তার ব্যথা 90% নেই। আমি বললাম যে, "মামি আলহামদুলিল্লাহ আপনি টেনশন করেন না। ওর লাগবে না হয়তোবা ২-১ দিন বা ১ সপ্তাহের মধ্যে ওর মাসিক শুরু।" হ্যাঁ, দেখেন ১ সপ্তাহের মধ্যেই মেয়েটার মাসিক শুরু হয়েছে এবং আজ অবধি আমি যতটুকু জানি ওই মেয়েটার এখনো পর্যন্ত কিন্তু সে যদি ওই অ্যাপেন্ডিক্স এর জন্য অপারেশন এ যেত, কারণ অ্যাপেন্ডিক্স ও কেটে ফেললেই কি না ফেললেই কি আগে ডাক্তারদের যে হিসাবটা, মাঝখানে তার একটা আ পেটটা কাটা হতো এবং কি হতো যে আম কেটে ফেলে তো বলতো তারা অ্যাপেন্ডিক্সিস এই শেষ। এই যে জায়গাগুলো এটা একটু মাথায় ডিডি করতে হবে যে না কি হতে পারে। কারণ ওখানে কি, কি অর্গান আছে। মেয়েদের অর্গানের ক্ষেত্রে একটু ডিফার। কারণ মেয়েদের ফিমেল জেনিটাল অর্গান, ইন্টারনাল জেনিটাল অর্গান গুলো আছে। ওভারি আছে, ফেলোপিয়ান টিউব আছে ২ পাশে। এখন মনে করেন সালফিনজাইটিস হলো বা ওভুলাইটিস হলো তাহলে কি করবেন? ছেলেদের ক্ষেত্রে কি ইউরেটারে পাথর হতে পারে। মূত্র যে নালী এখানে পাথর হতে পারে ইউরেটারে। কিডনি থেকে যে নালীটা ইউরিনারি ব্লাডার পর্যন্ত এসছে। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তাইলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। রেখে আপনার ট্রিটমেন্ট আগাবেন। আচ্ছা এখন আমি আ আমার শ্রদ্ধেয় একজন বড় ভাইয়ের কথা বলব। আ উনার ক্ষেত্রে কেসগুলোতে উনি কিছুটা বলব যে যদিও এটা হোমিওপ্যাথি নিয়মের ক্ষেত্রে চলে না, অনেকেই বলেন। উনি যে কাজটা করেন, উনার কাছে অ্যাপেন্ডিসাইটিস এর পেইন এর ব্যথার রোগী আসলে এই বেলেডোনা ইস দ্যা ফার্স্ট চয়েস। উনি কোন সিম্পটম দেখার সময় নাই। উনি সরাসরি আমাকে বলেন, "জাহাঙ্গীর আমার কোন সিম্পটম দেখার সময় নেই। আমি বুঝি যে এটা মানে সাধারণত বুঝি বলতে কি এটা অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যখন ফিরে আসে, কারণ ওরা তো অপারেশন করতে বলে। অপারেশনে অনেকের ভয় থাকে। যার কারণে ওনার বক্তব্যটা হচ্ছে যেহেতু এটা একটা প্রদাহ, প্রদাহর ফার্স্ট চয়েস বেলেডোনা। কারণ বেলেডোনার মধ্যে প্রদাহের সবগুলো কার্ডিনাল ফিচার আছে। আমি মানে আমার এটা ভাষ্য থেকে বলছি। উনার কথা যে আমি বেলেডোনা ১ম এ দিই। এবং বেলেডোনা দেওয়ার ফলে উনার পার্সোনাল ওপিনিয়ন যেটা, আমি অধিকাংশ পেশেন্টেই সফল হয়েছে এবং তার অ্যাপেন্ডিসাইটিস এর সফলতার হার আমি তার সাথে গল্প শুনে যেটা পেয়েছি, মোটামুটি 70-80%। আমি বললাম অনেকেই আইরিস স্ট্যানিসকে ভাবেন। আমি ওই ভাইয়ের যতগুলো পেশেন্টের হিস্ট্রি নিয়েছি এবং আমি নিজেও পেশেন্ট দেখেছি অনেকগুলো তার। বেল দেওয়ার পরে উনি সরাসরি বলেন যে, "আমি ক্যালকেরিয়া কার্ভ দিই।" হয়তোবা বলবেন, "স্যার ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট যদি না হয়?" আমিও ভাইকে বলেছিলাম যে, "ভাই যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট না হয়,
ওনার বক্তব্যটা যেটা দেখবেন যে বেলের ফলোয়েল মেডিসিন ক্যালকেরিয়া কার্ব, ভাই যেটা বলেন মানে ভাইয়ের কথা আমি এটা কিন্তু মানে কোনো বইয়ের বিষয় না, জাস্ট একজন ডাক্তারের অভিজ্ঞতার কথা বলছি আমি, যে বেল তার ইনফ্লামেটরি মানে প্রাথমিক যে প্রাইমারি ইনফ্লামেটরি কন্ডিশনটাকে কমাই নিয়ে আসে। সেখানে যদি মানে এটা উনি তো ওইভাবে বোঝেন না, উনি যদিও ডিপ্লোমা হোল্ডার, ওনার মানে সিক্স সেন্স এতটা প্রখর আমি খুব কম ডাক্তারের মধ্যে পেয়েছি। ওনার পেশেন্ট অবজারভেশনের সিক্স সেন্স খুবই প্রখর। এবং সে বলে যে এইটা দেওয়ার পরে যখন আমি ক্যালকেরিয়া কার্ভ দিই, তখন ক্যালকেরিয়া কার্ভ যে কাজটা করে, ওর ইনফ্লামেশন হলে ইনফ্লামেশনের একটা কার্ডিনাল ফেসার হচ্ছে সোয়েলিং, ওর এই ফোলাটাকে কমিয়ে নিয়ে আসে। দ্যাট মিনস ওই অ্যাপেন্ডিক্সটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। মানে কি বেলের পরবর্তী কাজটুকু মানে বেলের কাজটাকে টোটাল কমপ্লিট করে দেয় ক্যালকেরিয়া কার্ভ। যদিও দেখেন এখানে কোথাও ক্যালকেরিয়া কার্ভ নেই, খোঁজেন, এই দেখেন ক্যালকেরিয়া সালফ আছে। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি নিজেও ওনার এই থিওরিটা দুটো পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি, আলহামদুলিল্লাহ কাজ করে। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই রাখলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আলোচনার ক্ষেত্রে কথার অনেক বিষয় থাকে, সেগুলো ভুল হতেই পারে। একজন ক্ষুদ্র হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে সকলের কাছেই ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।